বন্ধুরা, আমি গীতু রানী বলছি। বন্ধুরা, আজকে তোমাদের মা ছেলেকে নিয়ে যে ঘটনাটা বলবো, এই সব ঘটনা সাধারণত কেউ কাউকে বলে না, তাই সবাই পুরোটা মন দিয়ে শুনলে দাঁড়িয়ে যাবে। আমি অমিত রায়। আমি এই বছরই একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়েছি। নৈহাটিতে থাকি। বাড়িতে আমি আর আমার মা থাকি, আর বাবা আন্দামান থাকে ব্যবসার কাজে। বাবা মাঝে মধ্যে আসে, আমি আর মা ও যাই মাঝে মাঝে। সল্টলেকে আমার অফিস। নৈহাটি থেকে ট্রেনে করে বিধাননগর নেমে অটো করে অফিস যাই। চাকরি পাওয়ার কিছুদিন পর থেকেই দেখি ট্রেনে একটা মেয়ে আমাকে ফলো করছে। মেয়েটা ব্যারাকপুর স্টেশন থেকে ওঠে, সেও বিধাননগরেই নামে। দেখতে খুবই সুন্দরী। আমিও প্রতিদিন তার অপেক্ষাতেই থাকি, কিন্তু কথা বলার সাহস পাইনি কোনোদিন। এইভাবেই কয়েকদিন যাওয়ার পর একদিন ট্রেন ব্যারাকপুর থামার পর আমি প্রতিদিনের মতো আজকেও ট্রেনের গেটের দিকে তাকিয়ে আছি। মেয়েটিও ওঠার সঙ্গে সঙ্গে এদিক ওদিক তাকাচ্ছে। বুঝলাম আমাকে খুঁজছে, কারণ আমি প্রতিদিন যেখানে বসে আসি আজকে অন্য জায়গায় বসেছি, আর আজকে আমার পাশে বসার জায়গাও আছে। সে এসে আমার পাশে বসল। আমার শরীরের শিহরণ জেগে উঠল। আমি চুপ করে বসে আছি। মেয়েটি আমাকে বলল, ফোনটা একটু দেবেন প্লিজ, একটা কল করব। আমার রিচার্জ আজকেই শেষ হয়ে গেছে, ট্রেন থেকে নেমেই রিচার্জ করব। আমি ফোনটা হাতে দিলাম। সে নাম্বার ডায়াল করল। দেখলাম তার ফোনটা বেজে উঠল। তারপর ফোনটা কেটে দিয়ে আমার ফোনটা আমার হাতে দিয়ে মুচকি হাসল। সারা রাস্তা আর কথা হলো না। অফিসে গিয়েও মন বসছে না। ভাবছি সে ফোন করবে না, আমি করব। আমি আর করলাম না। রাতে বেলা খেয়ে শুয়েছি। 10টার সময় কিছুক্ষণ পর ফোন বেজে উঠল। সেই নাম্বার দেখেই আমি আনন্দে আত্মহারা ফোন রিসিভ করলাম। ফোনের ওপার থেকে বলল, হ্যালো, আমি রিমি সেন বলছি। আমার নাম আমি বলে দিয়েছি। তোমার নামটা কি শুনি? আমি অমিত রায় আমার নাম। রিমি প্রতিদিন বিধাননগর নেমে কোথায় যান? আমি সল্টলেকে যাই। রিমি কি করেন? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উইপ্রোতে চাকরি করি। আপনি কোথায় যান? রিমি, আমি হাই স্কুলের ইংলিশ টিচার। মা ঘরে ঢুকল। হাউস কোটটা খুলে আয়নার সামনে গিয়ে মাথা আঁচড়াচ্ছে। আমিও, আচ্ছা। মা, এই কার সঙ্গে কথা বলছিস রে? আমি ইশারা করে মাকে চুপ করতে বললাম। আমি রিমির সাথে কথা বলছি। মা মুচকি মুচকি হাসছে। রিমি কালকে একদম পেছনের কামরায় উঠবে আর আমার জন্য একটা সিট রাখবে। আমি ট্রেনে যা ভিড় হয় আপনার জন্য জায়গা রাখতে পারবো বলে মনে হচ্ছে না। রিমি, আপনি নয় তুমি বলো, আর জায়গা না পেলে তোমার কোলে বসবো বলেই হেসে ফেলল। রিমি, কি চুপ করে গেলে যে? বসতে দেবে তো কোলে। আমি, না মানে ইয়ে মানে। রিমি, কি মানে করছো? অনেক রাত হলো, এখন ঘুমাও, কাল দেখা হবে, গুড নাইট। আমি, গুড নাইট। মা, কিরে প্রেম করছিস নাকি? আমি আজকেই প্রথম কথা বললাম। মাকে সব কথা খুলে বললাম। মা, খুব ভালো, প্রেম করে তাড়াতাড়ি বিয়ে কর। মায়ের নাম মালতী রায়, 47 বছর বয়স, কিন্তু দেখে বোঝার উপায় নেই। ফিট রাখার জন্য প্রতিদিন সকালে যোগ ব্যায়াম করে। দেখতে সুন্দরী। চমা বাড়ির বাইরে সবসময় শাড়ি পরে, তবুও বাড়ির বাইরে বেরোলে লোকের দৃষ্টি আকর্ষণ করে। ফোনটা রেখে মেশিন বের করে মায়ের সাথে কাজ শুরু করে দিলাম। ওহ, আপনাদের বলা হয়নি, মায়ের সাথে আমি অনেক আগে থেকে ফ্রি। আমাদের মা ছেলের কার্যক্রম, এসব কার্যক্রম অনেক আগে থেকে হয়ে আসছে। সকালে 7টায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিলাম। অন্য দিনের থেকে একটু বেশিই তাড়াতাড়ি করছি। মা, তোর জন্য ট্রেন তাড়াতাড়ি আসবে না? মেয়েটার সঙ্গে দেখা করার জন্য তো পাগল হয়ে গেলি। জামাটাও উল্টো পড়েছিস। আমি লজ্জায় পড়ে গেলাম। জামাটা ঠিক করে পরে মা খেতে দিল। খাচ্ছি এমন সময় টেবিলে রাখা আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রিমির নাম ভেসে উঠল। মা, যার জন্য ছটফট করছিস সেই ফোন করেছে। আমি ফোন রিসিভ করলাম। রিমি, রিমি বলছি। আমি, হ্যাঁ বলুন। রিমি, আবার আপনি? আমি, বলো কি করছো? রিমি, তোমার সঙ্গে কথা বলছি। আমি, কি করছিলে? রিমি, তোমার কথা ভাবছিলাম, তাই তো ফোন করলাম। তুমি কি করছো? আমি, খাচ্ছি। রিমি, খাওয়ার সময় বিরক্ত করলাম। আমি, আরে না না, এতে আবার বিরক্ত কিসের? তোমার খাওয়া হয়ে গেছে? রিমি, হ্যাঁ, আমি খেয়ে একটু রেস্ট নিয়ে বেরোই, মনে আছে তো লাস্ট কামরায় উঠবে, রাখছি। আমি, আচ্ছা। আমি খাওয়া সেরে বেরিয়ে পড়লাম। স্টেশনে গিয়ে কিছুক্ষণ বসার পরে ট্রেন এলো। রিমির কথা মতো লাস্ট কামরায় উঠলাম, বসার জায়গাও পেলাম। ব্যারাকপুর স্টেশন এলো। আমি গেটের দিকে তাকিয়ে আছি। রিমি উঠল। আজকে ওকে আরও বেশি সুন্দরী লাগছে, আজকে বেশি সাজগোজ করেছে। উঠে এদিক ওদিক তাকিয়ে আমাকে খুঁজছে, বুঝতে পারলাম। আমাকে দেখেই ওর মুখে হাসি ফুটে উঠল। আমি জানালার ধারেই বসেছিলাম, ও আমার সামনে এসে দাঁড়ালো। আমি উঠে দাঁড়ালাম। রিমি আমার থেকে একটু খাটো। দাঁড়ানোর সময় ওর হালকা স্পর্শ হলো। ও শিউরে উঠল, মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমি, বসো, আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল। রিমি, তোমার কোলে বসবো ভাবলাম। বলেই বসে মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে হাসল।
একটা স্টেশন যাওয়ার পর পাশের জন উঠে গেল। রিমি আমার হাত ধরে এক টান মেরে বসিয়ে দিল। হাত ধরে টান মারার জন্য ব্যালেন্স হারিয়ে ওর গায়ে পড়লাম। আমি সরি ব্যালেন্স পাইনি। রিমি, সরি বলার কি আছে, অন্য কারো গায়ে পড়েছ নাকি, বলেই হেসে দিল। পাশে বসলাম, ও আমার ঘাড়ে মাথা রাখল। আমি এদিক ওদিক তাকিয়ে দেখছি কেউ তাকিয়ে আছে নাকি। রিমি, আসার সময় কটার ট্রেন ধরো? আমি, আসার সময় দেখা হবে না, সন্ধ্যা 7টা বেজে যায় স্টেশনে আসতে আসতে। রিমি, এই হলো ইঞ্জিনিয়ারদের দোষ, বাড়ি ফিরতে দেরি হয়। এরপর থেকে আমাদের প্রেম শুরু হলো। প্রতি রবিবার আমরা ঘুরতে যেতাম। প্রায় মাস 3 পর রিমি ফোনে বলল, আমার মা বাবা তোমাদের বাড়ি যাবে বলছে, রবিবার তোমার মাকে বলো। আমি, আচ্ছা মাকে বলবো। মাকে বললাম যে রিমির বাবা মা আসবে। রবিবার আমি একটু টেনশনেই ছিলাম। মা সকাল সকাল রান্না সেরে নিল। 12টার সময় কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলেই হতভম্ব হয়ে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে মধুরিমা সেন আর ওনার স্বামী সুপ্রকাশ সেন, আমার অফিসের সিনিয়র ইঞ্জিনিয়ার। আমি মধুরিমা সেনের আন্ডারে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ম্যাডাম, আপনি এখানে? মধুরিমা, কেন আসতে পারি না? আমি, না মানে হ্যাঁ অবশ্যই আসতে পারেন, আসুন আসুন। আমি বসার ঘরে নিয়ে গিয়ে বসালাম, তারপর মাকে ডাকলাম। মা এলো। আমি, মা, ইনি হচ্ছেন আমার ম্যাডাম, মানে আমার সিনিয়র ইঞ্জিনিয়ার, আর ইনি হচ্ছেন ম্যাডামের স্বামী এবং ম্যাডামের সিনিয়র ইঞ্জিনিয়ার। মধুরিমা, দিদি আপনি বসুন। আমরা এখন ওসব কিছু না, এখন শুধু আমরা রিমির মা বাবা। আমি তো ওনার কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। মধুরিমা, কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। ওনার কথায় আমি সামনের সোফায় বসলাম। মধুরিমা, আমি প্রথম দিন থেকেই তোমাদের সম্পর্কের কথা জানি। রিমি প্রথম দিনই তোমার কথা আমাকে বলেছিল, আর পরের দিন তোমার ছবি দেখিয়েছিল। আমি দেখেই রিমিকে বলি যে তুমি আমার অফিসে চাকরি করো, আর ওকে বারণ করি তোমাকে বলতে। দিদি, আমরা আজকে এসেছি শুধু ঘুরতে। দাদা শুনলাম আন্দামান থাকে, ওনাকে খবর দিন, উনি আসলে সবাই মিলে একদিন আমাদের বাড়ি যাবেন। সেদিন ওদের বিয়ের ডেট ফাইনাল হবে। তারপর সবাই মিলে অনেক গল্প হলো। ওরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেল। পরে আমি রিমিকে ফোন করতেই কি সারপ্রাইজটা কেমন দিলাম। আমি, হ্যাঁ ভালোই। আমি তো ভাবতেই পারিনি। দুজনে মিলে অনেকক্ষণ কথা বললাম। পরে একা একা বসে ভাবছি মধুরিমা ম্যাডাম মানে আমার হবু শাশুড়ির কথা। ওনাকে দেখলে সবাই হা করে তাকিয়ে থাকে। সবার মধ্যে আমিও পড়ি, কারণ এত সুন্দর সম্পদগুলোর দিকে না তাকিয়ে থাকা যায় না। দিন 10 পর আমার বাবা এলো। পরের দিন আমার বাবা আর মায়ের যাওয়ার কথা ছিল, কিন্তু আমার হবু শাশুড়ি আমার মাকে ফোন করে বলল আমাকেও নিয়ে যেতে। আমিও গেলাম বাবা মায়ের সঙ্গে। ওদের বাড়ি পৌঁছালাম 11:30টার সময়। আমার হবু শাশুড়ি এসে দরজা খুলল। সিল্কের শাড়ি পরা, চুল ছাড়া, পিঠের মাঝামাঝি পর্যন্ত। কাছ থেকে সিঁদুর দেখা যায়, একটু দূরে থেকে দেখা সম্ভব নয়। হাতে শাখা পলা কিছুই নেই, শুধু দুহাতে দুটো সোনার বালা। হবু শাশুড়ি, ঘরে আসুন। আমরা ঘরে গেলাম। আমাদের বসার ঘরে নিয়ে গেল। আমরা বসলাম। রিমি এসে বসল, তারপর আমার হবু শ্বশুর এসে বসল। সবাই মিলে গল্প করছে। আমি চুপচাপ বসে আছি, রিমিও চুপ করে বসে আছে। আমার হবু শাশুড়ি বুঝতে পেরেই বলল, রিমি, অমিতকে নিয়ে উপরে যা। রিমি আমাকে ওর উপরের ঘরে নিয়ে এলো। দুজনে বসে গল্প করছি। হঠাৎ রিমি আমাকে কাছে টেনে ধরল। তারপর মেশিনে হাত দিল। আমি, রিমি, বিয়ের আগে এসব করা উচিত নয়। রিমি, কে বলেছে উচিত নয়, এখন সব উচিত। আমি, তোমার মাথা খারাপ, আর তো কটা দিন। নিচ থেকে খাওয়ার জন্য ডাকলো। খেতে বসে শুনলাম পরের মাসে বিয়ের ডেট ফাইনাল হয়েছে। আমাদের আত্মীয় স্বজন কম, ওদেরও কম, তাই কোনো অসুবিধা হবে না। সত্যি কোনো অসুবিধা হয়নি। আজকে বিয়ে বাড়িতে আত্মীয় বলতে মামা মামি, পিসি, পিসির ছেলে বৌমা, তাও তারা আমার কাকার বাড়িতে উঠেছে। পাশেই কাকার বাড়ি। আর কয়েকজন আসবে বৌভাতের দিন। সকালে বৃদ্ধি হওয়ার পর মেয়ে আশীর্বাদ নিয়ে গেল আমার বাবা, মামা আর পিসি। বাড়িতে আমি, মা আর মামি। আমি দুপুরে ওপরের ঘরে গিয়ে শুয়ে আছি। কখন ঘুমিয়ে পড়েছি বলতেও পারবো না। হঠাৎ একটা সুখের অনুভূতি হলো। ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি মা আমার মেশিনে হাত দিয়েছে। আমি, ও মা, মামি কোথায়? মা, তোর মামি নিচের ঘরে ঘুমাচ্ছে। আমি, যদি এসে পড়ে? মা, আসলে আসবে। তোর বাবা এসেছে 15 দিন হয়ে গেল, তারপর থেকে হয়নি। আমার একদম ভালো লাগছে না। আর বুকে পেলে আমাকে তো ভুলে যাবি। আমি, কি যে বলো না মা তুমি, তোমার সাথে মজাই আলাদা। এখনের মতো প্রতিদিন মনে হয় আর হবে না, কিন্তু মাঝে মধ্যে তোমার বৌমার চোখের আড়ালে অবশ্যই হবে। মা, ওঠ, এবার নিচে যাই, এখনই সব চলে আসবে। মা শাড়ি ঠিক করে চলে গেল। কিছুক্ষণ পর মেয়ে আশীর্বাদ করে সবাই এলো। আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। সন্ধ্যার সময় ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে নিলাম। সন্ধ্যা 7টায় বেরোলাম। রিমিদের বাড়িতে পৌঁছালাম 8টা 10-এ। রাত 10টায় লগ্ন ছিল, আর বিয়ে শেষ হলো 12টার সময়। তারপর খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে একটু শুলাম।
বিয়ের দিন 10 পরেই আমার প্রমোশন হয়েছে। আমার শাশুড়ির জন্যই এখন নতুন প্রজেক্টের কাজ করছি। আমরা অফিসে শাশুড়িকে ম্যাডাম বলেই সম্বোধন করি। এখন অফিসে ঢুকি 12টার সময়। এই প্রজেক্টের হেড ও আমার শাশুড়ি, সেই কারণেই আমি নতুন হয়েও চান্স পেয়েছি। এখন ফিরতেও দেরি হয়, রাত 10টা বেজে যায় বাড়িতে ঢুকতে। সকাল 8টায় রিমি বাড়ি থেকে বেরো আর আমি 10টায় বেরোই। চাকরিতে প্রমোশন যেমন হয়েছে, মাকে কাজ করে দেওয়ার সুযোগও হয়ে গেছে। প্রতিদিন 8টায় রিমি বেরিয়ে যাওয়ার পর মাকে কাজ করে দিই। মাস 3 পর রিমি সপ্তাহ খানেকের জন্য বাড়ি গেছে, আবার আমি আর মা আগের মতো রাতে একসঙ্গে ঘুমাই। হঠাৎ রিমি ফোন করল, আমি ফোন রিসিভ করলাম। রিমি, তুমি তাড়াতাড়ি আসো, বাবার খুব শরীর খারাপ। আমি, কি হয়েছে রিমি? জানি না, তাড়াতাড়ি আসো। আমি, তুমি অ্যাম্বুলেন্স ফোন করে বাবাকে হাসপাতালে নিয়ে যাও। আমি হাসপাতালে যাচ্ছি। রিমি, আচ্ছা। মা, কি হয়েছে? আমি, শ্বশুরের শরীর খারাপ। মা, তাড়াতাড়ি যা। আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাইক নিয়ে হাসপাতালের কাছাকাছি পৌঁছে ফোন বেজে উঠল, রিমির ফোন। আমি, হ্যালো। রিমি হাউমাউ করে কেঁদে ফেলল। আমারও বুক ধড়ফড় শুরু হয়ে গেছে, আর বোঝার বাকি রইল না, রিমি, বাবা আর নেই। আমার গলাও ভারী হয়ে এলো। আমি, তোমারা কোথায়? রিমি কান্নার জন্য কথা বলতে পারছে না, কোনো রকমে বলল হাসপাতালে আছি। আমি গেলাম। রিমি আমাকে ধরে কান্না শুরু করল। শাশুড়িও অঝরে কেঁদেই চলেছে। আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না। দুজনকেই একটু শান্ত করার পর শুনলাম স্ট্রোক হয়েছিল, নিয়ে আসতে আসতেই মারা গেছে। তারপর আমি সবকিছু করলাম। ওদের আত্মীয় স্বজন বলতে রিমির মামা বাড়ির দিকে কয়েকজন, ওর 3 মামা মামি, মামার ছেলেরা এলো, আর আমার মা এলো। দাহ হতে হতে বিকেল হয়ে গেল। রিমির সব আত্মীয় বাড়ি চলে গেল। আমি, মা আর রিমি রয়েছি রিমিদের বাড়িতে। মা শাশুড়িকে সান্ত্বনা দিচ্ছে, আমিও শাশুড়িকে বোঝানোর চেষ্টা করছি। পরের দিন মা বলল, মা, তুই আর রিমি এখানেই থাক, আমি বাড়ি চলে যাই। শাশুড়ি, কেন দিদি, আপনিও থাকেন না? মা, না দিদি, বাড়ি ফাঁকা আছে, দিন 2 পরেই আবার আসব। মা চলে গেল, আমি আর রিমি থাকলাম। রাতে রিমি শাশুড়িকে বলল, মা, তুমি আমার সঙ্গে আমার ঘরে ঘুমাও, তোমাকে একা ঘুমাতে হবে না। শাশুড়ি, অমিত কোথায় ঘুমাবে? রিমি, ও তোমাদের ঘরে ঘুমাক গিয়ে। রাতে খেয়ে আমি শ্বশুর শাশুড়ি যে ঘরে ঘুমাতো সেই ঘরে ঘুমাতে গেলাম। আমি খাটে শুয়ে পড়ে আমার চোখ গেল আলনার উপর একটা জিন্স প্যান্টের নিচে লাল রঙের ছোট কাপড় উকি মারছে। আমি উঠে গিয়ে দেখলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা শাশুড়ির। যেদিন শ্বশুর মারা যায় সেদিন অফিস থেকে এসে ছেড়ে রেখেছিল, সেইভাবেই আছে। আমি খাটে এসে শুলাম, শাশুড়িকে করছি। আমার গরম হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে ডাইনিং এ গেলাম, দেখি রিমি আর শাশুড়ি বসে আছে। সাদা থান পরে শাশুড়িকে দেখতে খুবই খারাপ লাগছে। আমি ব্রাশ করছি। রিমি বলল, রিমি, আমার তো স্কুলে পরীক্ষা চলছে, না গেলে হবে না। তোমার তো কাজ বাড়িতে বসেই ল্যাপটপে করা যায়, আর তোমার সিনিয়র তো এখানেই আছে, অসুবিধা হবে না, তুমি বরং মায়ের কাছে থাকো, আর তো কেউ নেই থাকার মতো। আমি মনে মনে একটু খুশিই হলাম। 9টার সময় রিমি স্কুলে বেরিয়ে গেল, বাড়িতে আমি আর শাশুড়ি। আমি রিমির ঘরে বসে আছি, আর শাশুড়ি নিজের ঘরে গিয়ে একটু ঘুমিয়েছে। আমি বসে বসে শাশুড়িকে নিয়েই ভাবছি। হঠাৎ কানে কান্নার আওয়াজ ভেসে এলো। আমি উঠে শাশুড়ির ঘরে গিয়ে দেখি শাশুড়ি কান্না করছে শুয়ে শুয়ে। শাশুড়ির অবস্থা দেখে আমি লজ্জায় পড়ে গেলাম। অনেকটা উপরে কাপড় উঠে রয়েছে। আমাকে শাশুড়ি দেখতে পায়নি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি ওনার কাছে যাব কি যাব না। সাহস করে ডাকলাম, মা, আপনি কাঁদছেন? শাশুড়ি আমার গলার আওয়াজ পেয়ে পায়ের শাড়িটা একটু নামালো, কিন্তু দেখে মনে হলো এতে উনি লজ্জিত নয়। ভাবলাম স্বামী শোকে হয়তো এসব লজ্জা নিয়ে উনি অতটা ভাবিত নয়। আমি ওনার মাথার কাছে গিয়ে বসলাম। আমি শাশুড়িকে বললাম, মা, কাঁদবেন না, আমি তো আছি। বলেই লজ্জায় পড়ে গেলাম। শাশুড়ি যা বলল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। শাশুড়ি, তোমার শ্বশুরের জায়গা তুমি পূরণ করবে তো? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। শাশুড়ি, মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। আমি ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। শাশুড়ি আমার দিকে ফিরে শুল। শাশুড়ি, সামান্য দেখেই তোমার এই অবস্থা, সব কিছু দেখলে কি হবে? আমি শাশুড়ির মুখে এই কথা শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমি দুপা চেপে ঢাকার চেষ্টা করছি। শাশুড়ি মাথা তুলে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমি তো কি করব ভেবে পাচ্ছি না। তার মধ্যে উনি হাতটা মেশিনের উপর রাখল। আমি তো চোখ বন্ধ করে আছি আর ওনার মাথায় হাত বুলিয়ে যাচ্ছি। আমি লজ্জায় মাথা নিচু করে আছি। শাশুড়ি, ও তো লজ্জা পেতে হবে না, কালকে রাতে মধু ফেলতে লজ্জা লাগেনি? আমি তো আরও লজ্জায় পড়ে গেলাম। শাশুড়ি, অমিত আর পারছি না, তাড়াতাড়ি মেশিন বের করো। আজকে থেকে আমার দায়িত্ব কিন্তু তোমার শ্বশুরের কাজটা তোমাকেই করতে হবে।
এরই মধ্যে শাশুড়িকে আপনি থেকে তুমি বলা শুরু করা দিয়েছি। অবশ্য শাশুড়ি আমাকে সেটা করতে বলছে। আর তার নাম মধুরিমা থেকে মধু বলে ডাকতে বলেছে। তুমি যখন সুযোগ দিয়েছ তোমার সেবা করার, তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। আমি তো খুবই ভাগ্যবান শাশুড়িকে সেবা করতে পারছি। মধু, এভাবে বলো না, আমিও যে তোমাকে কাছে পেয়েছি এটাই বা কজন শাশুড়ির ভাগ্যে হয় বলো। আমি আর শাশুড়ি কিছুক্ষণ শুয়ে থাকলাম। শুয়ে শুয়ে গল্প করছি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। শাশুড়ি, অমিত চলো স্নান করে আসি। আগে আপনি আসুন, তারপর আমি যাচ্ছি। শাশুড়ি, কেন? একসঙ্গে স্নান করব চলো। কি বলছেন মা? শাশুড়ি, আবার মা? বলেছি না, নাম ধরে ডাকবে, কেউ থাকলে মা বলে ডেকো। মা বলে ডাকলে ওই টাইমের সময় লজ্জা পাবে। লজ্জা কিসের? শাশুড়ি, তাহলে একসঙ্গে স্নান করতে লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাবো কেন? চলুন। শাশুড়ি শাওয়ারটা চালিয়ে দিল, তারপর দুজন ভিজলাম কিছুক্ষণ। শাশুড়ি, এবার আমাকে সাবান মাখিয়ে দাও। ভালো করে সাবান মাখিয়ে দিলাম, উনিও আমার গায়ে সাবান মাখিয়ে দিল। স্নান সেরে দুজনে ঘরে গেলাম। শাড়ি পরবেন না? শাশুড়ি, না, কেউ আসলে সঙ্গে সঙ্গে পরে নেব। শাশুড়ি রান্না ঘরে গেল। রিমি সকালে রান্না করে গেছিল, সেগুলো গরম করল, আমাকে খেতে ডাকলো। আমি ডাইনিং রুমে গেলাম, উনি ডাইনিং টেবিলে খাবার বাড়ছে। একটা চেয়ার টেনে বসলাম, ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। শাশুড়ি, কি দেখছ অমন করে? না কিছু না। শাশুড়ি, ভাবছ কি নির্লজ্জভাবে বেড়াচ্ছে জামাইয়ের সামনে? কিন্তু আমি আর তোমাকে জামাই বলে মনে করছি না, সত্যি বলছি, আমি তোমাকে স্বামী বলেই মনে করছি, কারণ আমি তোমাকে আমার সব দিয়ে দিয়েছি। স্বামী ছাড়া অন্য কাউকে যারা সব দেয় তারা হলো বাজারি, আর আমি বাজারি হতে চাই না। আমি ঠিক করেছি তোমাকে বিয়ে করব, কিন্তু আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। কি তুমি রাজি তো? কিন্তু আপনি সিঁদুর পরবেন কি করে? সবাই দেখে ফেলবে তো। শাশুড়ি, কেউ দেখবে না, চুলের নিচে ছোট করে পরব, কেউ বুঝতেও পারবে না। খাওয়া শেষ করে দুজনে মিলে গল্প করছি। কখন ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। দুজনেরই ঘুম ভাঙল ফোনের আওয়াজে। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম মা ফোন করেছে। মায়ের সঙ্গে কথা বললাম। শাশুড়ি, তোমার মা কালকে আসবে? হ্যাঁ। শাশুড়ি, অমিত 4টে বাজে, আর ঘণ্টা খানেক পরেই রিমি চলে আসবে। আরেকবার তোমার মেশিনটা বের করো না, রাতে তো আর হবে না। মা, আপনার ইচ্ছে পূরণ করাই তো আমার কাজ। শাশুড়ি, আবার মা? ওশরী। এবার অনেকক্ষণ ধরে পরিশ্রম করলাম। দুজনেই ক্লান্ত হয়ে শুয়ে আছি। কলিং বেল বেজে উঠল, লাফিয়ে খাট থেকে নেমে পড়লাম। শাশুড়ি, মনে হয় রিমি এসেছে। শাশুড়ি, অমিত তুমি ল্যাপটপটা খুলে বসো, আমি গেট খুলতে যাচ্ছি। শাশুড়ি গেট খুলতে গেল, আমি ল্যাপটপ নিয়ে বসলাম। রিমি এলো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করল। আমি ল্যাপটপে কাজ করছিলাম, পাশে এসে বসল। রিমি, কি গো মা, কান্নাকাটি করছিল নাকি? হুম করছিল তো। আমি আবার বোঝালাম, রিমি, ওই জন্যই তো তোমাকে অফিস যেতে বারণ করলাম। মা একা থাকলে আরও কান্নাকাটি করত। আমি মনে মনে ভাবছি, অফিস যেতে বারণ করে ভালোই করেছ, না হলে অনেক কিছু মিছ হয়ে যেত। কালকে মা আসবে। রিমি, তাই নাকি? তাহলে তো ভালোই হবে, মায়ের মনটাও ভালো থাকবে। শাশুড়ি ঘরে ঢুকল। রিমি, মা বসো। শাশুড়ি খাটের একপাশে বসল। রিমি, মা জানো তো কালকে আমার শাশুড়ি আসবে? শাশুড়ি একদম নিচু স্বরে বলল, ও জানি না তো। রিমি, তোমার জামাই বলেনি তোমাকে? শাশুড়ি, কি করে বলবে? আমি তো সারাদিন পাশের ঘরে শুয়েছিলাম, ও এই ঘরে বসে কাজ করছিল, শুধু দুপুরে উঠে স্নান করে খাওয়া দাওয়া করেছি। রিমি, আমি ভাবছি শাশুড়ি এলে বলবো সপ্তাহ খানেক থেকে একবারে বাবার কাজ শেষ করে যেতে, তোমার কাছে থাকলে তোমারও ভালো লাগবে। শাশুড়ি আমার দিকে একটু তাকিয়ে মুখ কালো করে ফেলল। উনি তো জানে না মা থাকলেও অসুবিধা নেই। রিমি, তোমার জামাই ও এখান থেকেই কাজ করবে কি গো? তোমার অফিস না গেলে অসুবিধা নেই তো? আমি তো মনে মনে আনন্দে আত্মহারা হয়ে গেলাম, তাও একটু নাটক করে বললাম। মা থাকবে তো, আমি থেকে কি করব? রিমি, এখান থেকেই যখন তোমার কাজ হয়ে যাচ্ছে, তাহলে এই কটা দিন অফিস না গেলেই কি নয়? আমার কাজ যদি বাড়ি বসে হতো তাহলে তো আমিও যেতাম না। শাশুড়ি, তোরা কথা বল, আমি রান্না ঘরে যাই। রিমি, না মা, আমি রান্না ঘরে যাচ্ছি, তুমি একটু শুয়ে থাকো। রিমি রান্না ঘরে গেল, আর শাশুড়ি পাশের ঘরে গেল। ঘণ্টা খানেক পরে খাওয়া দাওয়া করে আমি শুতে চলে এলাম, আর রিমি আর শাশুড়ি পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সকালে উঠে রিমি রান্না সেরে খেয়ে 9টার সময় বেরিয়ে পড়ল। আমি তখনও শুয়েছিলাম। যাওয়ার সময় আমাকে বলে গেল, আমি দুপুরের রান্না করে গেলাম, আজকে ব্রেকফাস্ট করার সময় পাইনি, তুমি করে নিও তোমার আর মায়েরটা। আচ্ছা।
আমার আবার চোখ লেগে এলো। নরম হাতের স্পর্শে তাকিয়ে দেখি শাশুড়ি। আমি, কি মেয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে ফেলেছ? মধু, এমনিতেই শাড়ি পরতে ভালো লাগে না, বাড়িতে তো কোনোদিন শাড়ি পরি না, তোমার সুর আর আমি থাকলে এভাবেই থাকতাম আর রিমি বাড়ি থাকলে হাউস কোট পরতাম। ব্রেকফাস্টে কি খাবে বলো? আমি, তোমার কমলার জুস খাবো। মধু, বেরোলে অবশ্যই খাওয়াতাম। আমি, বেরোনোর ব্যবস্থা করব নাকি? মধু হাসতে হাসতে বলল, না না, এই বয়সে আর দরকার নেই। আর তোমার সুর মরার পর প্রেগ হলে মুখ দেখানো যাবে না। আমি, তাহলে আর কি করা যাবে? পাউরুটি আর জ্যাম খাবো। মধু, পাউরুটি তো শেষ। আমি একটু পরে বাজারে গিয়ে নিয়ে আসছি। মিনিট 15 পর উঠে ফ্রেশ হয়ে নিলাম। শাশুড়ি ঘরের টুকটাক কাজ করছে। মধু, অমিত তুমি বাইরে থেকেই তালা দিয়ে যাও। আমি বাইরে থেকে তালা দিয়ে পাউরুটি কিনতে গেলাম। 20 মিনিট পর তালা খুলে ঘরে ঢুকলাম। মধু আমার দিকে তাকিয়ে আমার পাশের জনকে দেখে চমকে উঠে কি করবে ভেবে না পেয়ে পাশের দড়িতে একটা গামছা মেলা ছিল, সেটা দিয়ে ঢাকার চেষ্টা করল। আমার পাশে আমার মা দাঁড়িয়েছিল। মা, দিদি আমার সামনে লজ্জা পেয়ে লাভ নেই, আমি সব জানি, অমিত আমাকে সব বলেছে। মধু আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি মুচকি হাসছি। মা শাশুড়ির হাত ধরে ঘরে নিয়ে গেল, আমিও গেলাম। মা শাশুড়িকে খাটে বসালো, নিজে পাশে বসল, আমি একটা চেয়ার টেনে বসলাম। শাশুড়ি লজ্জায় মাথা নিচু করে আছে। মা উঠে দাঁড়িয়ে শাড়িটা নামিয়ে পাশে রাখল। শাশুড়ি মায়ের মুখের দিকে হা করে তাকিয়ে আছে। মা, দিদি, এখন আপনি আর আমি একই ড্রেস পরে আছি, আর লজ্জা পাওয়ার কিছু নেই। শাশুড়ি একবার আমার মুখের দিকে তাকাচ্ছে, একবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে। মা, দিদি, অমিত আমাকে কাজ করে দিচ্ছে, প্রায় 10 বছর হয়ে গেল। শাশুড়ি যেন আকাশ থেকে পড়ল। শাশুড়ি, কি বলছেন দিদি? মা, ঠিকই বলছি, এখন থেকে ওর আরও দায়িত্ব বেড়ে গেল, আপনার ও সেবা করার। আশা করি আমার ছেলে আপনাকে খুশি দিতে পেরেছে। শাশুড়ি, সে আবার বলতে, এত খুশি জীবনে পাইনি। মা, আমি তো আজকে বিকেলে আসতাম, কালকে ও সব বলল, তাই ঠিক করলাম সকালে এসে 2 বেয়ান মিলে একসঙ্গে সেবা নিব। তাই কালকে রাতেই ওকে বললাম যে আপনাকে সারপ্রাইজ দেব, আমি আপনাদের বাড়ির কাছাকাছি এসে ওকে SMS করি, ও পাউরুটি কিনতে বেরো, আমি ওর সঙ্গে ঘরে আসি। শাশুড়ি, মা, ছেলে মিলে তো আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিলেন। আচ্ছা দিদি, কি করে আপনাদের শুরু হলো? মা, সব বলবো, অনেক দিন হলো সেবা নিইনি, আগে হোক তারপর বলছি। শাশুড়ি, তাই করুন। দুজনকে সেবা দিতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে গেলাম।